নিবিড় ঘুম থেকে উঠল দুপুরের একটু আগে। ফ্রেশ হয়ে নিচে এসে প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে সোফায় বসে। শেফালি আপা, 1 কাপ কফি নিয়ে যাও। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। এসেই তো কথাটা বলতে চেয়েছিস, আমিও তো বাধা দিয়েছি। আচ্ছা, এখন বল। প্রিয়তা রান্নাঘরের দিকে যেতেই নিবিড় বলল, তনুষা কাল থেকে এই বাড়িতে থাকবে। কথাটা শুনে প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে নিবিড়ের দিকে করুণ চোখে তাকিয়েছে। এই বাড়িতে থাকবে মানে? আমি ঠিক বলছি, ও কয়েকদিনের জন্য থাকবে, তারপর ওর বাবা মায়ের কাছে চলে যাবে আমেরিকায়। মোশাররফ হোসেন কিছুক্ষণ ভেবে তারপর বললেন, ঠিক আছে, তবে ওই মেয়ে যেন আমার ফ্যামিলির ব্যাপার কৌতূহল না দেখায়। কথাটা বলে মোশাররফ হোসেন উঠে চলে গেলেন। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, আমি জানি তুমি আমায় ভুল বুঝেছ, কিন্তু ওকে এই বাড়িতে নিয়ে আসছি শুধু তোমার জন্য। আমি জানতে চাই সেদিনের SMS-গুলো কে পাঠিয়েছে, তনু নাকি অন্য কেউ? প্রিয়তা করুণ চোখে তাকিয়ে, এই জন্য আপনি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলেননি? তার মানে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন শুধু আমি ধরেছি বলে? মনে মনে প্রিয়তা কথাগুলো বলছে আর চোখের পানিকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে। নিবিড়ও কফির কাপে চুমুক দিতে দিতে, আমি সকালে তোমার সাথে কথা বলিনি, কারণ আমি কথা বললেই নিজেকে সামলাতে পারতাম না। তুমি জানো প্রিয়তা, এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর যেন সব পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তাই আমি তাড়াতাড়ি তোমার মুখটা দেখার জন্য সব ছেড়ে দেশে চলে এসেছি। আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, সেটা আমি বুঝতেই পারছি। পুরোটা দিন প্রিয়তা নিবিড়ের সাথে আর একটা কথাও বলেনি। রাত 9টা নিবিড় রুমে অপেক্ষা করছে প্রিয়তা আসার জন্য। প্রিয়তাকে না দেখে রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে কিচেনের দিকে তাকিয়ে দেখে সে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। কালকের কাজগুলো অনেকটা এখনই করে নিচ্ছে। নিবিড় ওপর থেকে গম্ভীর মুখে তাকিয়ে, প্রিয়তা উপরে উঠে আসো। প্রিয়তা না শোনার ভান করে অন্যদিকে ফিরে আসে। সালমা বেগম প্রিয়তার কাছে গিয়ে, তুই যা, নিবিড় ডাকুক, ও একটু পর রেগে যাবে। রাগ কি শুধু উনি একাই দেখাতে পারে? নিবিড় দমকি আবার বলে, প্রিয়তা তুমি কানে শুনতে পাও না? আমি কি নিচে নেমে আসবো নাকি তুমি আসবে? নাদিয়াও প্রিয়তাকে ইশারা করে উপরে যেতে বলল। প্রিয়তা উপরে আসছে দেখে নিবিড় রুমে এসে নিজের ইজি চেয়ারটায় বসলো। প্রিয়তা রুমে আসতে নিবিড় উঠে দরজা বন্ধ করে দিয়ে, সকালে আসার পরও দেখলাম ঠিক ছিলে, দুপুরের পর থেকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? কথাগুলো বলতে বলতে নিবিড় সামনে এগিয়ে যাচ্ছে আর প্রিয়তা পিছনে। আমাকে কুকুর কামড়াবে কে? কেন? আপনি আমার দিকে এগিয়ে আসবেন না? বাক প্রতিবন্ধী নাকি তুমি? এরকম তোতলাচ্ছ কেন? প্রিয়তা দেওয়ালের সাথে ফিট লেগে দাঁড়াতে নিবিড়ও সামনে দাঁড়িয়ে, আরও যাবে? যদি বলো দেওয়াল ভাঙার ব্যবস্থা করি। প্রিয়তা ডানে বামে মাথা নাড়ল। নিবিড় শান্ত গলায় বলল, আমি জানি তুমি কেন এমন করছো। আমি তোমার ভালোর জন্য ওকে বাড়িতে নিয়ে আসছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু তোমাকে। কি আমাকে? আমি তোমাকে। হ্যাঁ বলুন। নিবিড় চুপ করে আছে, নিজের বাহু ধরে মুখ মুছে নিচ্ছে। আমি জানি আপনি পারবেন না বলতে, কারণ আপনি আমাকে ভালোই বাসেন না। কথাটা বলে প্রিয়তা নিবিড়ের হাত সরিয়ে দরজার সামনে এসে, খেতে আসুন। আপনার আমাকে কিছু বলতে হবে না, আমি তো কয়েকদিন পর চলেই যাচ্ছি। প্রিয়তা চলে যেতেই খাটের কিনারায় এসে বসে মাহিদকে ফোন দিল। পরের দিন সকালবেলা প্রিয়তা উঠে দেখে নিবিড় এখনও ইজি চেয়ারে বসেই ঘুমাচ্ছে। নিজের গায়ের চাদরটা নিবিড়ের গায়ে দিয়ে নামাজ আদায় করে নিচে গেল। চা বানিয়ে এসে দেখে মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছে। বাবা, আপনার চা। মোশাররফ হোসেন কাপটা নিয়ে, নিবিড় হঠাৎ তনুষাকে নিয়ে আসতে চাইছে কেন? সে ব্যাপারে কিছু জানিস? বাবা, তোমার ছেলের এতটা প্রিয় আমি হয়ে উঠিনি হয়তো, যে সব কথা আমাকে বলবে। আসল কথা কি বাবা, আমি সেই ভাগ্য করে জন্মাইনি যে ভাগ্য আমায় সব দিবে। তুই চিন্তা করিস না, নিবিড় দেখবি একদিন সব ঠিক করে নিবে, তোকে ভালোবাসবে। মারে, মাঝে মাঝে অপেক্ষার ফল যে মিষ্টি হয়। প্রিয়তা কিছু বলল না। আস্তে আস্তে সবাই নিচে নেমে এলো, সাথে নিবিড়ও, হাতে একটা ফাইল রিশাদের দিকে এগিয়ে দিয়ে, রিশাদ সাহেব, আমি আজ অফিসে যাচ্ছি না, আপনি এটা নিয়ে যাবেন। নাদিয়ার সামনে এসে দাঁড়িয়ে, হ্যাঁ রে ভাই, তুই এখনও কি রিশাদ সাহেব বলছিস? ওকে ভাইয়া বলে তো ডাকতে পারিস।
তুই এর একমাত্র শালা, তুই যদি এমন করিস তাহলে বাকিরা সবাই কি করবে বল? আপু একটু সময় তো লাগবে। আচ্ছা, ওকে, তোর যখন সময় হবে তখন বলিস। সবাই নাস্তা শেষ করতেই তনুষা এসে সবাইকে সালাম দিল। মোশাররফ হোসেন একটু অবাক হলেন। যে মেয়ে সালাম কি তাই বলতে পারতো না, আর সে মেয়েই আজ সালাম দিচ্ছে। জামা কাপড়ও বেশ উন্নতি হয়েছে দেখছি। নিবিড় গম্ভীর গলায়, শেফালি আপা, আমাদের গেস্ট রুমটা তনুষার জন্য খুলে দাও। জুহি, তনুষাকে নিয়ে যা। নাদিয়া প্রিয়তার দিকে ব্রুনাসি ইশারা করলো। এটা আবার কে? প্রিয়তা কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিবিড় সালমা বেগমের দিকে তাকিয়ে, মা, তনুষার যেন কোনো অসম্মান এই বাড়িতে না হয়। আপু, তনুষার দিকে খেয়াল রাখিস। ভাই, মেয়েটাকে তো আমি চিনলাম না, তোর কি বন্ধু নাকি? আপু প্লিজ, মায়ের থেকে জেনে নিস। শেফালি আপা, আরেক কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। নিবিড় রুমে এসে দেখে প্রিয়তা নিজের জামা কাপড়গুলো আলমারি থেকে গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছ? পাশের রুমে। তোমার এসব ফালতু ন্যাকামিগুলো আবার শুরু করে দিয়েছ? আমি কোনো ন্যাকামি করছি না, আমি সিরিয়াসভাবেই যাচ্ছি। আপনার তনু এসে গেছে, এখন আর আমার কি প্রয়োজন? এখন তো বাড়িতে জায়গা দিয়েছেন, 2 দিন পর তো বেডরুমও নিয়ে আসবেন, তখন তো আমাকেই বেরিয়ে যেতে হবে, তাই না? এর চেয়ে ভালো আমি এখন থেকেই পাশের রুমে চলে যাচ্ছি। নিবিড় ধমক দিয়ে, এনাফ। তুমি কি ভেবেছ রোজ রোজ এসব ড্রামা আমার সহ্য করতে হবে? যদি এই ধরনের কিছু ভেবে থাকো, ভাবনাতে ফানি রেলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখো। নিবিড় ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে পড়ল। শেফালি কফি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় কফিটা হাতে নিয়ে, শেফালি আপা, তোমার বড় মেয়ের সামনের মাসে না বিয়ে? ছোটো ভাইজান, আমার তো কয়েকদিন আগেই চইলা যাওয়ান লাগবে, তাই চিন্তা করবেন না। আমার জানা একজনের কয়েকদিনের জন্য দিয়ে যাবো, আমি সেজন্য জিজ্ঞেস করিনি। মেয়ের বিয়ের খরচের কিছু ব্যবস্থা করেছো? কিছু ব্যবস্থা হইয়া গেছে, খালু বলছে যাওয়ার সময় উনি কিছু দিব, তাইলেই হইয়া যাব। প্রিয়তা বিছানা গোছাচ্ছে আর কথাগুলো শুনছে। নিবিড় মুচকি হেসে, শেফালি আপা, বোকার মতো কথা আমি পছন্দ করি না, তুমি জানো। কিছু টাকা কখনো বিয়ে হয় না। প্রিয়তা, এদিকে আসো। প্রিয়তা কাছে আসতে, সারাদিন কিভাবে আমার পিছনে পড়া যায় সেই চিন্তাই করো। এখন একটা কাজ করো, শেফালি আপার থেকে হিসাব নিয়ে ওনার মেয়ের বিয়েতে কত টাকা লাগে মাহিদের থেকে নিয়ে দিও। অন্তত এই কাজটা ঠিক মতো করো। প্রিয়তা মাথা নাড়িয়ে হাঁ বুঝিয়ে শেফালির সাথে বেরিয়ে গেল। কয়েকটা দিন কেটে গেল। নিবিড় আর প্রিয়তার ঝগড়া লেগেই থাকে, তবে ঝগড়ার মাঝে দুজনকে নিজেদের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। প্রিয়তা, ভাইয়ের মুখ থেকে কিন্তু তুমি এখনো ওই কথাটা বলাতে পারোনি। প্রিয়তা তরকারি নাড়তে নাড়তে, আপু তুমি তো জানো তোমার ভাই কেমন, সারাক্ষণ রাক্ষসের মতো গম্ভীর মুখে থাকে, কিছু বলতেই আমার ভয় লাগে। নাদিয়া আদুরে গলায়, প্রিয়তা তুমি আমার সামনে ভাইকে রাক্ষস বলছো? এটা ঠিক না। হ্যাঁ, আমার ভাই মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই বলে। ওকে আপু, সরি। তনুষা ফোন টিপতে টিপতে নিজের রুম থেকে বেরিয়ে এসে, প্রিয়তা আমার জুসটা আমি এখনো পাইনি। না দিয়ে এগিয়ে এসে, তনুষা জুসটা তো তুমি নিয়ে খেতে পারো, দেখছো তো প্রিয়তা রান্না করছে, শেফালিও চলে গেছে, নিজের বাড়ি মনে করে নিয়ে খাও। আপু ওসব কাজ না আমার জন্য না। নিবিড় বুঝে কোন কাজটা কাকে ভালো মানাবে। না দিয়ে কিছু বলার আগে প্রিয়তা জুস নিয়ে এসে, আপু ছাড়ো এইসব, ও ঠিকই বলেছে, তুমি রুমে যাও। কিন্তু প্রিয়তা, আপু প্লিজ তুমি যাও, আমি একা সব সামলাতে পারি। না দিয়ে চলে যেতে প্রিয়তা জুসের গ্লাসটা তনুষার হাত থেকে নিয়ে, এটা তোমার জন্য নয়। তুমি কি ভেবেছ আমাকে যা বলবে আমি তাই করব? তুমি একটু আগে ঠিকই বলেছ, নিবিড় ভালো করেই জানে কার জায়গাটা কোথায়, সেজন্য আমি ওর বউ আর তুমি ওর বাড়ির আশ্রিতা। তনুষা ঝাঁঝালো গলায় বলল, হাউ ডেয়ার ইউ, বলে থাপ্পড় উঠাতে নিবিড় এসে ধরে রাগান্বিত চোখে তাকিয়ে, এটা কি করছিলে তুমি? নিবিড়, ও আমায় যা নয় তাই বলে যাচ্ছে। সে কখন থেকে আমি নাকি এই বাড়িতে আশ্রিত হয়ে আছি, আরও অনেক কথা। তুমি চুপ করো, আমি নিজের চোখে বিশ্বাস করি অন্যের থেকে। আজ যে ভুলটা করতে যাচ্ছ, দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয়। নিবিড় জুসের গ্লাসটা তনুষার হাতে দিয়ে উপরে চলে গেল। প্রীতা মুচকি এসে, আরও প্রমাণ লাগবে? তনুষা কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিবিড় রুমে এসে চেয়ারে হেলান দিয়ে বসে, আজ আমার জন্মদিন, কারোই কি মনে নেই? আপু, বাবা, মা
কেউ আমায় ইউজ করলো না, উল্টো বাড়ি এসে প্রিয়তার তনুর এসব দেখে মনটাই নষ্ট করে দিল। নিবিড় উঠে গিয়ে মোশাররফ হোসেনের ঘরে গিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবি? বাবা, আজ কত তারিখ? 9 তারিখ। কেন মা, তোমারও মনে নেই? কি মনে থাকবে? আজ কত তারিখ? আমরা কি মনে রাখবো? তুই তো আমাদের থেকেও মন বুলা। তোর বাবা একটু আগে বললো 9 তারিখ, আর তুই আবার আমাকে জিজ্ঞেস করছিস। নিবিড় বিরক্তকর গলায় ধ্যাত বলে চলে গেল। নাদিয়া আর জুহি সোফায় বসে নেল পলিশ লাগাচ্ছে। আপু, জুহি, আজকের দিনটা তোদের মনে নেই কারো? নাদিয়া আঙ্গুলে ফু দিয়ে, কেন রে, আজ কি? তুইও? আচ্ছা জুহি, তুইও বলে গেছিস? ভাই, আজ কি ভাই দিবস নাকি? বোন দিবস? নিবিড় কিছু না বলে রুমেই চলে গেল বিরক্তি নিয়ে। সবাই অট্ট হাসিতে ঘোরাঘুরি খাচ্ছে নিবিড়ের অবস্থা দেখে। মোশাররফ হোসেন রুম থেকে বেরিয়ে এসে, প্রিয়তা, আমরা সবাই কিন্তু তোমার কথা মতো কাজ করেছি। বাবা, তুমি বলো তো, প্রতি বছর থেকে তোমার ছেলেকে এবার আলাদা লাগেনি? সে আর বলতে, ও কখনো নিজে থেকে কিছু বলেনি। এই প্রথম আমার নিবিড় নিজে থেকে ছেড়ে নিতে চাইছে। এই সব কিছু শুধু তোর জন্য না বাবা, উনি নিজেকেই পাল্টাতে চাইছেন। আমার ধারণা উনি সবার মাঝে নিজেকেই বিলাতে চাইছেন। আচ্ছা, এখন আমরা প্ল্যান অনুযায়ী কাজগুলো করে ফেলি। নিবিড় সারাটা দিন আর রুম থেকে বের হয়নি, রুমটা অন্ধকার করেই বসে আছে। এদিকে পুরো ড্রয়িং রুমে লাইটিং করা হয়েছে বিভিন্ন রঙের ফুল আর বেলুনে, যেন পুরোটা ড্রয়িং রুম ফুটিয়ে তুলেছে। প্রিয়তা জুহিকে বলল জোরে মিউজিক চালিয়ে দিতে, আর বাকি সবাই নিবিড়ের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিউজিক শুনে নিবিড় চেঁচিয়ে, প্রিয়তা, বাড়িতে শুরু হয়েছেটা কি? মিউজিক বন্ধ করো। নিবিড় কয়েকবার বলার পরও সাড়া না পেয়ে উঠে গিয়ে দরজা খুলে বাহিরে আসতে উপর থেকে ফুলের পাপড়িগুলো পড়তে লাগলো, আর সবাই একসাথে নিবিড়কে হুশ করলো। নিবিড় কি বলবে বুঝতে পারছে না। নিজের বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিল, আনন্দে চোখের পানি টলমল করছে। মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না। নাদিয়া নিবিড়ের হাতে একটা ঘড়ি পরিয়ে দিয়ে, তোর সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে বারবার তুই ঘড়ির দিকে তাকাস, তাই আমি তোকে ঘড়িটা দিলাম। যখনই তাকাবি তখনই আমার কথা মনে করবি। নিবিড় বোনকে জড়িয়ে কপালে চুমু দিয়ে মাথা নেড়ে হাঁ বুঝালো। জুহি, দাদি, সালমা বেগম সবাইকে নিয়ে কেক কাটলো নিবিড়। নাদিয়া প্রিয়তাকে এনে নিবিড়ের সাথে দাঁড় করিয়ে, ভাই, আগে প্রিয়তাকে খাওয়া। কাল থেকে সব ওই করেছে তোর জন্য, আমরা শুধু ওর কাজে সাহায্য করেছি। নিবিড় প্রিয়তাকে কেক দিতেই প্রিয়তা চোখের পানি মুছে কেক মুখে নিয়ে নিবিড়কেও খাইয়ে দিল। নিবিড় সবাইকে খাইয়ে দিয়ে তনুষাকে তো দেখছি না, ও কোথায়? ও তো বিকেলেই বাহিরে গেল, আজ মনে হয় ফিরবে না। বললো কোনো বন্ধুর বাসায় যাবে। নাদিয়া কথাটা বললে সোফায় বসলো। নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, আমি জানতাম তুমি শুধু আমার টাকাই লাভ করতে, আমাকে না। আজ আবারও প্রমাণ হয়ে গেল। রাতে প্রিয়তা ফ্রেশ হয়ে রুমে এসে নিবিড়কে ফোনে কথা বলতে দেখে নিজের শোয়ার জায়গা ঠিক করে শুয়ে পড়বে এমন সময় নিবিড় হাত ধরে, ঘুমাবে? তাহলে কি করব? আপনি তো কথা বলছিলেন অপেক্ষা করতে। থ্যাঙ্কস। কেন? এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। কিন্তু আমি তো আপনাকে কোনো উপহার দিতে পারলাম না। আসলে আপনাকে আমি কী বা দিব? আমার কাছে কিছুই নেই দেবার মতো। যা আছে তাও আপনারই দেওয়া। একটা সম্পর্ক, কতগুলো মানুষের ভালোবাসা, একটা বিয়ে নামের বন্ধন, সমাজে স্বীকৃতি, দামি শাড়ি, জুয়েলারি, থাকার জায়গা, এমনকি নিজের বেডরুমটা আমার জন্য আমার মতো করে সাজিয়েছেন। সবই তো আপনার দেওয়া। আপনার জিনিস তো আর আপনাকে দেওয়া যায় না, তাই না? কথাগুলো বলতে বলতেই প্রিয়তা নিজের চোখ মুছল। নিবিড় প্রিয়তার 2 গাল ধরে নিজের দিকে মুখ করে, তুমি আজ না আমায় দিয়েছ, এর চেয়ে বেশি আমার ফ্যামিলিও আমায় কখনো দেয়নি। আজকের মুহূর্তের কাছে আমার দেওয়া সব তুচ্ছ। আমি ছোটবেলা থেকে যে পরিস্থিতিতে বড় হয়েছি, নিশ্চয়ই তুমি অনেক কিছুই জানো। প্রিয়তা, আজ আমি তোমার কাছে বড্ড ঋণী। প্রিয়তার গাল ছেয়ে নিজের বুকের সাথে মিশিয়ে, আই লাভ ইউ প্রিয়তা, আই লাভ ইউ। প্রিয়তা, আই লাভ ইউ। জানি তো আমি, আপনি আমাকে ভালোবাসেন, এটা এত বলার কি আছে? নিবিড় প্রিয়তাকে বুক থেকে উঠিয়ে, এই তুমি কি কানে কম শোনো? তোমাকে আমি আই লাভ ইউ বললাম আর তুমি বলছো জানি শুনি, এসব কি? এটার একটা আনসার আছে, সেটা তো দিবান। না, দিব না।
কেন? আমার লজ্জা লাগে না বুঝি? আপনি তো ছেলে হয়ে বলতে এতদিন সময় লাগিয়েছেন, আমারও তো সময়ের প্রয়োজন, তাই না? নিবিড় কথাটা শুনে হাহা করে হাসি দিয়েই যাচ্ছে, আর প্রিয়তা করুণ চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নিবিড় হাসি বন্ধ করে, তুমি মাঝে মাঝে যা বলো আমি নিজেই বেকুব হয়ে যাই। প্রিয়তা শান্ত গলায় বলল, আপনি জানেন আপনি হাসলে আপনাকে কতটা সুন্দর দেখায়? প্রিয়তা নিবিড়ের বুকে নিজের মাথা রেখে, এই প্রথম আমি আপনার হাসি দেখেছি। আমি শিওর এইটাই আপনার প্রথম হাসি, তাই না? নিবিড় প্রিয়তাকে বুকের সাথে মিলিয়ে চুলের বিলি কাটতে কাটতে, হয়তো, তবে তুমি আমাকে এতটাই হারিয়েছ যে আমি নিজেকেই নিজে ভুলে গেছি। চাঁদের রানী হয় না, বুড়ি হয়। তাহলে ঠিক জায়গায় এসে থেমেছি। তুমি তো বুড়ি, আমার চেয়ে গুনগুনি 3 মাসের বড়। কি আমি বুড়ি তো? ওকে ছাড়ো, তোমার তনুষার কাছে যাও। নিবিড় প্রিয়তার কথা শুনে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে, আমার গিফটটা না দিয়ে কোথায় যাচ্ছ? যাওয়া হচ্ছে, আমার কাছে কিছু নেই, এবার নামান বলছি, আমি পড়ে যাব তো। তাই আমার উপর দেখছি তোমার ভরসা নেই। ঠিক আছে, তাহলে ফেলিয়ে দিই। এই না না না, প্লিজ, আমি জানি আপনি ছাড়বেন না। নিবিড় একটা কথা শুনে কোমল স্বরে প্রিয়তাকে আরও কাছে এগিয়ে এনে নাকের সাথে নাক লাগিয়ে বলল, তাহলে ভয় পাও কেন? প্রিয়তা চুপ করে নিবিড়ের চোখে নিজেকে হারিয়ে নিয়েছে। হঠাৎ লাইটটা বন্ধ হয়ে যেতেই প্রিয়তা, কি লাইটটা কে বন্ধ করলো? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে খাটে এনে শুয়ে দিয়ে নিজের পুরো শরীরে ভার প্রিয়তার উপর দিয়ে প্রিয়তার কপালে চুমে দিল। প্রিয়তার ভারী নিঃশ্বাসে নিবিড় নিজেকে প্রিয়তার মাঝে একটু একটু করে হারাতে লাগলো, প্রিয়তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে। দুজনার ভালোবাসা মিশে এক আত্মায় ভেদে নিয়েছিল। ফজরের আজান কানে আসতে প্রিয়তা চোখ খুলে দেখে নিবিড়ের বুকের সাথে মিশে আসে সে। নিবিড়কে রেখে উঠে বসে রাতের কথা মনে পড়তে নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে যেতে নিবিড় আবার কাট টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ঘুম ঘুম চোখে, কোথায় যাচ্ছ তুমি? নামাজ পড়তে হবে। আপনি যাবেন না? একটু পরে যাও। না, এখন উঠেন তো, আর একটু ঘুমাই না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি আপনি উঠেছেন। প্রিয়তা গোসল করে নামাজ পড়ে মুচকি হেসে নিবিড়ের মাথায় পাশে বসলো। আপনি এখন উঠবেন না? নিবিড় উঠে বসে, ওকে, আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচ্ছি। কথাটা শুনে প্রিয়তা মুচকি হাসলো। নিবিড় ফজরের নামাজ ঠিকঠাক আদায় করে না, আজ নিজেই বলছে শুনে প্রিয়তা খুশি হয়ে উঠে গিয়ে নামাজ বিছিয়ে দিল। নিবিড় নামাজ শেষ করে, কোথায় যাচ্ছ? আপনি এবার ঘুমান, আমার চা বানাতে হবে, বাবা এসে চা চাইবে। নিবিড় প্রিয়তাকে এক ঝাটকায় বুকের সাথে মিলিয়ে, আজ তোমার যেতে হবে না, একটু পর দেখবে চা তোমার ঘরেই আসবে। মানে কে নিয়ে আসবে? শেফালি আপা। আপা তো আসেনি, আমাকে কাল ফোন করেছিল, আজ ভোরেই এসেই বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার ছাড়ুন। প্রিয়তা নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেজা চুলগুলো ড্রেসিং টেবিলের সামনে খুলে হাত চুলগুলো ফোরতে ফোরতে আয়নার খেয়াল করলো নিবিড় মুচকি হেসে আয়নায় তাকিয়ে আছে। প্রিয়তা পিছনে ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে বুনাছি, কি দেখছেন এমন করে? চাঁদের বুড়িকে। নজর লাগবে? না, লাগবে না, কারণ এটা শুধু নিবিড়ের। আরও কিছু বলতে বলতে নিবিড় এগিয়ে আসতে প্রিয়তা ফিসাতে লাগলো। নিবিড় প্রিয়তাকে দেয়ালের সাথে লাগিয়ে, তুমি পিছিয়ে যাও কেন? এখন তো তোমার পিছানোর সময় নয়। আমি যদি এক পা সামনে আসি, তুমিও এক পা সামনে বাড়াবে। যদি তুমি পিছনে যাও, মনে করবে আমাদের সম্পর্কটা পিছাতে থাকবে। আমি চাই না প্রিয়তা, তোমাকে কেউ কষ্ট দিক। তোমাকে যে ছোঁয়ার চেষ্টা করবে, সে আগে নিবিড়কে টপকাতে হবে, আর নিবিড়কে টপকিয়ে তোমাকে ছোঁয়ার সাহস কারণেই। নিবিড়ের কথাগুলো প্রিয়তা মুগ্ধতার চোখে তাকিয়ে শুনছে। প্রিয়তা, আমি সব জানি। প্রিয়তা কথাটা শুনে উৎকণ্ঠ বলল, আপনি সত্যি জানেন? জানি। সব জেনে আপনি আমায় ভুল বুঝেছেন? বিশ্বাস করুন, এতে আমার কোনো হাত ছিল না। আমি শুধু ওকে বুঝাতে চেয়েছি। আমি জানি বুড়ি, তুমি ওকে মন থেকে কথাটা বলনি। আসলে ও তোমার বোন হতে পারে, তবে মানুষ নয়। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে, বোন? কিন্তু আমি তো ওনাকে রিশাদের কথা বলতে চেয়েছিলাম। তার মানে উনি এবার কথাই বলতে চাইছি। কি হলো, কি ভাবছ? আসলে আপনাকে আমার কিছু বলার আছে, যা বলার পরে শোনা যাবে। এখন বাজে কথার সময় না, কিন্তু আমার যে বলাটা জরুরি। বললাম তো পরে শুনবো। তোমাকে যে একটা ডায়মন্ড সেট পাঠালাম, ওটা তো তোমাকে পড়তে দেখিনি। ওটা মায়ের কাছে আছে। মায়ের কাছে কেন? তোমার পছন্দ হয়নি? হয়েছে তো। তাহলে আসলে আমি এসব অভ্যস্ত নই।
ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছি হঠাৎ এগুলোর মাঝে নিজেকে বেমানান লাগে। সেটা মায়ের থেকে ওইটা নিয়ে এসো যেন আমি তোমায় পড়তে দেখি। প্রিয়তা কথাটা শুনে নিচের দিকে তাকিয়েছে। রাগ করেছ? কথাটা শুনে প্রিয়তা সল চোখে তাকাতে নিবিড় প্রিয়তাকে পিছন থেকে জড়িয়ে নিয়ে, তোমার মন খারাপ, আমার ভালো লাগে না। মা চলে যাওয়ার পর থেকেই বোন আমার সব ছিল। বোন বয়সে আমার বড় হওয়ার পরেও কিন্তু আমি ওকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করেছি। কখনো বুঝতেই দেইনি আমাদের মাথার উপর আসল ছাদটাই নেই। বোন সব জেনেও একটা ভুল কাজ করে ফেললো। অবশ্য এখন তো সব ঠিক হয়ে গেছে। রিশাদ ছেলেটাও ভালো, বাবা মায়েরও মন জয় করেছে। ভাবছি রিশাদকে আগের অফিসের এমডি বানিয়ে দিব। প্রিয়তা সব শুনে ভেবেছিল আপনাকে আমি সব বলে দিব, কিন্তু এরপর আমার কিছু বলার রইল না। কারণ আমি জানি আপনি এখন আমায় ভুল বুঝবেন। হয়তো বলবেন আমি আপনার বোনকে সহ্য করতে পারি না বলেই এসব বানিয়ে বানিয়ে বলছি। কথাটা ভাবতে ভাবতে নিবিড়ের বুকে নিজের চোখের পানি লুকিয়ে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নেমে শেফালি সবাইকে চা দিচ্ছে দেখে, শেফালি আপা, তোমার মেয়ের বিয়েতে সব ঠিকঠাক হয়েছিল তো? হ ভাবি, ছোট ভাইজান থাকতে অসুবিধা হইবার পারে? সব আল্লাহ দোয়ায় ঠিক হয়েছে। এই লোন ভাবি আপনার চা। আমি ভাইজানের কফিটা দিয়ে আসি। রিশাদ বসে বসে প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে চা খেয়ে যাচ্ছে। প্রিয়তা রান্নাঘরে সবার নাস্তা টেবিলে দেওয়ার জন্য গেল। রিশাদ উঠে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে, কাল নিবিড় সাহেব বুঝি খুব আদর করেছে, যার প্রমাণ এখনো রয়ে গেছে। কথাটা বলতে প্রিয়তা চমকে উঠে রিশাদের দিকে তাকিয়ে, কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বলছি, শালা দেখছি বউকে কাছে ফেলে মাথা ঠিক থাকে না। আরে ভাই, আদর করবে ভালো কথা, তাই বলে? প্রিয়তা বিরক্তি করে নিঃশ্বাস ফেলেন। দেখো রিশাদ, আমার তোমার এসব নোংরা মানসিকতার কথা শুনতে একদম ভালো লাগছে না। আমার স্বামী আমাকে আদর করুক মারুক তাতে তোমার কি? আমারই তো যায় আসে। আমার কলিজায় লাগে যখন নিবিড় তুমি রুমে গেলে দরজাটা আটকিয়ে দেয়, তখন আমার বুকের এইখানটায় লাগে। তবে এই ভালোবাসাটা না বেশি দিন টিকবে না, কারণ তুমি আমার কাছেই চলে আসবে। প্রিয়তা কিছু বলার আগে নাদিয়া এসে, কি ব্যাপার রিশাদ, তুমি এখানে কি করছো? রিশাদ হাসি ফুটিয়ে, নাদু পানি খেতে আসলাম, আর ভাবলাম নাস্তাটা করে নিই, তাড়াতাড়ি তো অফিসে যেতে হবে। সবাই এসে বসেছে নাস্তা করার জন্য। নিবিড়ও একেবারে রেডি হয়ে নিচে নেমে এসে চেয়ার টেনে বসতেই প্রিয়তার দিকে নজর পড়ল। গম্ভীর মুখে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। সবাই নিচের দিকে তাকিয়ে নাস্তা খাচ্ছে। মোশাররফ হোসেন নিচের দিকে তাকিয়ে, তনুষা মেয়েটা দেখে এখনো এলো না, কাল বাইরে গেছে শুনলাম, আর আজও এলো না। নিবিড় এই বাড়ির একটা নিয়ম নীতি আছে, কিন্তু মেয়েটা কোনো কিছুর তোয়াক্কা করছে না। নিবিড়ের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকাতে দেখে নিবিড় প্রিয়তাকে চোখ দিয়ে ইশারায় কিছু বুঝিয়ে দিচ্ছে, কিন্তু প্রিয়তা না বুঝার কারণে বারবার মাথা নাড়াচ্ছে। না দিয়ে মিটমিট করে হেসে, ভাই তুই বসে খেয়ে নে। প্রিয়তা তুমিও বসে খেয়ে নাও। ভাই তোমার অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিতে পারবা? ওকে। নিবিড় অল্প কিছু খেয়ে প্রিয়তার পায়ের ওপর পা রেখে ছাপ দিয়ে, প্রিয়তা আমার রুম থেকে ফাইলটা নিয়ে আসো। জুহি উঠে যাওয়ার সময় নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাইয়া ভাবিকে কিন্তু আজ দারুণ লাগছে। নিবিড় কিছু না বলে প্রিয়তা যাওয়ার পরে নিজের রুমে গিয়ে প্রিয়তা ফাইল খুঁজছে দেখে, তুমি যেটা খুঁজে যাচ্ছ ওইটা পাবে না। ফাইলটা আমি যাওয়ার সময় নিচে নিয়ে গেছি। তাহলে আপনি আমাকে আনতে পাঠালেন কেন? সেটা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? আপনি আমাকে বকছেন কেন? আমি কি করেছি? সত্যি আমি আপনাকে বুঝতেই পারি না। সকালেও তো আমার সাথে কত সুন্দর করে কথা বলছিলেন, এখন আবার আগের মতো করছেন। কথা বলে প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিচ্ছে। নিবিড় বিরক্ত গলায় বলল, আচ্ছা তুমি কান্না ছাড়া কিচ্ছু পারো না? চোখের সামনে নদী নিয়ে ঘুরো নাকি? কি করলাম আমি, বলবেন তো? নিবিড় প্রিয়তাকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে, ভালো করে নিজেকে দেখো। সকালে আয়নায় তো নিজেকে দেখোনি, দেখেছো তো আমাকে। প্রিয়তা আন্না দেখে নিজের ঘালে হাত দিয়ে কাঁদো কাঁদো, আপনি এটা করতে পারলেন? আমি কি করলাম? আপনি আমায় আদর করার নামে ধাক বসিয়ে দিলেন, এখন ন্যাকামি করা হচ্ছে। ওইটা তো আমি ইচ্ছে করেই দিয়েছি, তবে তোমার সতর্ক হওয়া উচিত ছিল। মানে হলো বউকে সারা জীবন প্রথম দিন মনে করানোর জন্য একটু চেষ্টা। যতদিন বেঁচে থাকবে আমার এ দাগের কথা মনে রাখবে। আপনি এসব কি বলেন? এখন সবাই কি ভেবেছে বলুন তো? ছি, আমি বলার আগেই তো উড়াল দিয়ে বাহিরে চলে গেলে। দেখুক সবাই, আমার কি। দেখ
বিকেলে বাড়ি ফিরে এসেছে দেখে মোশাররফ হোসেন বললেন, তনুষা, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে কিছু নিয়ম আছে যা তুমি পালন করছো না। আঙ্কেল, আমি তো এই ফ্যামিলির কেউ নই, সো আমাকে এসব কেন মানতে হবে? তনুষা, তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? নাদিয়া আপু, আমি এই বাড়ির মালিকের গেস্ট, তাই আমি যা বলবো, যা করব আপনারা মেনে নিতে বাধ্য। কথাটা বলে তনুষা নিজের রুমে চলে গেল। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে, প্রিয়তা কোথায়? বাবা, প্রিয়তার জুহি দেখলাম ছাদে গেছে। কিছু লাগবে? হঠাৎ বুকের ব্যথাটা বেড়েছে। প্রিয়তাকে বলিস নিবিড়কে এই মেয়ের কাছ থেকে দূরে রাখতে, কখন কি করবে সে ঠিক নেই। দুদিন কেটে গেল। নিবিড়ের সকাল থেকে মাথা ব্যথা করছে দেখে অফিসে যায়নি। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে মাহিদকে ফোন দিয়ে, মাহিদ, আজকের মিটিংটা টাইম চেঞ্জ করে রাত 8টায় দাও, আর আমার বাসায়। ফোন রেখে নিবিড় নিচে ড্রয়িং রুমে চোখ পড়তে দেখে প্রিয়তা রিশাদের সাথে কথা বলছে, কিন্তু কি বলছে তা উপর পর্যন্ত শোনা যাচ্ছে। নিবিড় আস্তে আস্তে নিচে নেমে যেতে রিশাদের চোখ পড়লো। আরে প্রিয়তা, প্লিজ অদরাকে আজকে তোমার কাছে রাখো, আমি আর নাদু কাল ঠিক চলে আসবো। কথার প্রসঙ্গ পাল্টাতে দেখে প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল। রিশাদু মুচকি হেসে উপরে নিজেদের রুমে যেতে নিবিড় রান্নাঘরে গিয়ে, রিশাদ তোমায় কি বলছিল? প্রিয়তা চুপ করে আছে। কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। তেমন কিছু না, অতরাকে রাখার জন্য বলছিলাম। আপু কোথাও যাচ্ছে নাকি? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। প্রিয়তা চুলার থেকে কড়াইটা নামিয়ে, আমিও জানি না। নিবিড় কিছু না বলে তনুষের রুমে গিয়ে চেয়ার টেনে বসে, কি ব্যাপার? তুমি এত সহজে সব কিছু মেনে নিবে আমি ভাবতেই পারিনি। তনুষা চুপ করে অন্যদিকে ফিরে আসে দেখে ফোনে, কয়টা তোমার? কথাটা বলতে তনুষা ফিরে তাকিয়ে, আমার ফোনে একটাই। নিবিড়, হঠাৎ এই কথা কেন? এমনি, তোমার টিকিট মাহিদ কেটে ফেলেছে, সামনের মাসের 2 তারিখ তোমার ফ্লাইট। আমি এখন চলে যাব? যাবে। আমি চাই না তুমি দেশে থেকে আমার আর প্রিয়তার মাঝে কোনো ঝামেলা করো। নিবিড়, ঝামেলা আমি করতে চাই না। আমি বুঝেছি তোমাদের আলাদা করা আমার সম্ভব না। আমি মিথ্যা স্বপ্ন বুনেছি এতটা বছর। ঠিক আছে, তুমি যেহেতু চাইছো আমি চলে যাব। নিবিড় তনুষের রুম থেকে বেরিয়ে এসে প্রিয়তার, সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। কোথায় যাব? আমার ফ্রেন্ড সাজিদ পার্টি দিচ্ছে। ও যে মেয়েকে বিয়ে করবে সে দেশে এসেছে, এবং ওর শ্বশুর শাশুড়িও। না গিয়েও উপায় নেই। এখানে আমার যাওয়ার দরকার কি? আমি যা বলছি তাই করবে, এর চেয়ে বেশি আর একটা কাজও না। প্রিয়তা মুচকি এসে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে নাদিয়া আর রিশাদ নেমে আসছে। আপু, কোথাও যাচ্ছ? হ্যাঁ, রিশাদ বলল ওর ভাই আর ভাবি দেশে আসছে, তাই ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। নিবিড় রিশাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, কখন আসবেন? কাল সকালে, অদরাকে রেখে যাচ্ছে তো। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে উপরে উঠে চলে গেল। প্রিয়তা নাদিয়াকে বিদায় দিয়ে নিজের রুমে এসে নিবিড়কে ইজি চেয়ারে বসে থাকতে দেখে, আপনি অফিসে যাননি কেন? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? না, তবে মাহিদকে বললাম রাত 8টায় মিটিং। এদিকে সাজিদকেও কথা দিয়ে ফেললাম, আমরা আপনার মিটিং শেষ হলে অদরাকে নিয়ে যাব। নিবিড় উঠে এসে, এখন কথা হলো তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? আপনি এখন আবার কি শুরু করে দিলেন? আমি করব না তো কে করবে প্রিয়তা? অন্য কেউ? কথাটা বলেই প্রিয়তাকে টেনে নিজের কাছে আনতে নিবিড় দপাস করে খাটে পড়ে গেল। এভাবে কেউ ধাক্কা দেয়? আমার কি দোষ? আপনিই তো। নিবিড় মুচকি এসে খেয়াল করলো প্রিয়তা বুকের সাথে লেপ্টে আছে। দেখি কি হলো, এখন দেখি নিজেই চলে আসছো আদর নিতে। প্রিয়তা তড়িঘড়ি করে উঠে যেতে নিবিড় প্রিয়তার হাত টেনে আবার বুকের সাথে নিয়ে প্রিয়তার কপালের সাথে কপাল, নাকের সাথে নাক লাগিয়ে ফেস ফেস গলায় বলল, তুমি এখন অত ভয় পাও কেন আমাকে? প্রিয়তা ভারী নিঃশ্বাসে বলল, জানি না। জানো না কেন? প্রিয়তা আর কিছু বলল না, লজ্জায় চোখ বন্ধ করে আছে। নিবিড় মুচকি এসে প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হারাতে লাগলো দুজন অন্য জগতে। পার্টিতে এসে প্রিয়তাকে নিবিড় সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। সাজিদ নিবিড়কে রাফিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। রাফিয়া, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? কে উনি? সাজিদ, আমার বন্ধু, বিখ্যাত বিজনেসম্যান ইশতিয়াক ইসলাম নিবিড়, আর ওর স্ত্রী প্রিয়তা। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। সাজিদ, তোর শ্বশুর শাশুড়ি আসেনি? এসেছে নিবিড়, ওনারা ভেতরে আছে। রাফিয়া, প্রিয়তাকে নিয়ে ভিতরে যাও। নিবিড় সাজিদকে থামিয়ে, সাজিদ, প্রিয়তা এখানেই ঠিক আছে, আমাদের নিয়ে তো তোর ব্যস্ত হতে হবে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিবিড় আর প্রিয়তা
রাফিয়ার সাথে কথা বলছে। নিবিড়ের ফোন আসতে নিবিড় প্রিয়তার দিকে ইশারা করে দাঁড়িয়ে থাকতে বলে সরে গেল। রাফিয়ার সাজিদ ভাইয়ের মায়ের সাথে কথা হলো। দেখো, কিন্তু তোমার মাকে তো দেখলাম না। ভাবি, আপনি আসুন আমার সাথে। প্রিয়তা অদরাকে হাতে নিয়ে ভিতরে গেল। আম্মু, দেখো কাকে নিয়ে এসেছি। প্রিয়তাও হাসি হাসি মুখ করে তাকিয়ে অপেক্ষা করছে রাফিয়ার মাকে দেখার জন্য। রাফিয়ার মা ফোনে কথা শেষ করে পিছনে ফিরতে প্রিয়তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সমুদ্রের ঢেউয়ের মতো বুকের ভেতর উতল ফাতল শুরু হয়ে গেল। গলাটা ভারী হয়ে আসছে। হাসি মুখটা যেন কালো মেঘে ঢাকা পড়েছে। রাফিয়ার মা হাসি মুখে, কে মেয়েটা? মাও হচ্ছে সাজিদের বন্ধু, এই শহরে বড় বিজনেসম্যান নিবিড় ভাইয়ার স্ত্রী। ও তাই নাকি? ভারী মিষ্টি দেখতে। কি নাম তোমার? প্রিয়তা ভিতর থেকে কথা আসছে না। অনেকক্ষণ পর আস্তে করে বলল, প্রিয়তা। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? বাহিরে। অদরার দিকে তাকিয়ে, তোমার মেয়ে? না, আমার হাজবেন্ডের বড় আপুর মেয়ে। ঠিক আছে, ভালো থেকো। রাফিয়া, তোর আব্বু তো আমাদের আগেই চলে গেছে। আমাদের এবার এখান থেকে যেতে হবে। চলো প্রিয়তা, তাহলে আসি আমরা। প্রিয়তা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। রাফিয়ার মা চলে গেল। প্রিয়তা সে জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে। নিবিড় খুঁজতে খুঁজতে প্রিয়তার সামনে এসে, তুমি এখানে, আমাকে বলে আসবে না? প্রিয়তা কোনো কথাই বলছে না, নিস্তব্ধ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় দুই বাহু ধরে জাকি, প্রিয়তা, আর ইউকে? প্রিয়তা চমকে ওঠে। কি হয়েছিল? এভাবে অন্যমনস্ক হয়েছিল? আমি বাসায় যাব। এখনই? হ্যাঁ। আর একটু থাকো। না, আপনি না গেলে আমি অদরাকে নিয়ে ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি। ওকে, আমি যাচ্ছি। নিবিড় সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। প্রিয়তা আর একটা কথাও বলেনি। বাড়ি আসতে একজন এক এক কথা জিজ্ঞেস করছে। প্রিয়তা অদরাকে জুহির দিকে এগিয়ে দিয়ে উপরে চলে গেল। দাদি নিবিড়ের কাছে গিয়ে, কি হইল দাদু ভাই? প্রিয় কাউরি কিছু না খুঁজে এইভাবে চলে গেল। দাদি, আমিও জানি না, হঠাৎ ওর কি হয়েছে। আমি জানতে পারলে পরে জানাবো। ফ্রেশ হয়ে আসি। নিবিড় এসে প্রিয়তাকে রুমে না দেখে বারান্দায় গিয়ে দেখে প্রিয়তা চেঞ্জ না করেই বারান্দায় দাঁড়িয়ে আছে। সালমা বেগম মোশাররফ হোসেনের দিকে চশমাটা এগিয়ে দিয়ে, তুমি রাতে বসে বসে বই পড়তে কি মজা পাও, একটু বলবে? সালমা, রোজ তোমার এই একটা কথার আনসার দিতে আমার মোটেও ভালো লাগে না। নিবিড় আর প্রিয়তা বাড়ি ফিরেছে, কিন্তু প্রিয়তা জানি কি হয়েছে। কি হয়েছে আমি কি করে জানবো? পার্টি থেকে এসে নিজের রুমে চলে গেল, কারোর সাথে কিছু না বলে। হয়তো শরীর খারাপ। জানো সালমা, প্রিয়তাকে যদি আমি এই বাড়িতে না আনতে পারতাম, সেদিন আমার আফসোস থেকে যেত। আমি জানতাম আমার ছেলে সহজেই ওকে মেনে নিবে না, কিন্তু আমার বিশ্বাস ছিল এই মেয়েই আমার রাগী গম্ভীর ছেলেটাকে ঠিক করতে পারবে। তাই হলো। নিবিড় সবার সাথে কথা বললেও প্রিয়তার সাথে কিন্তু ঠিক এখন কথা বলে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি, আমার ছেলে এখন ইশারায়ও কথা বলতে শিখেছে। কথাটা বলে দুজনেই হাসলো। নিবিড় প্রিয়তার কাঁধে হালকা স্পর্শ করতে প্রিয়তা নিবিড়ের দিকে না তাকিয়ে ধীর গলায় বলল, আপনি এখনো ফ্রেশ হননি? অনেক রাত হয়েছে, সকালে আপনার অফিস আছে, গিয়ে শুয়ে পড়ুন। তুমি ঘুমাবে না? আমি অদরার কাছে যাচ্ছি, আপনি ঘুমান। মানে, তুমি অদরার কাছে ঘুমাবে? তাহলে আমি কার কাছে ঘুমাবো? আপনি কি বাচ্চা নাকি? সেটা প্রিয়তা, তুমি ভালো করে জানো আমি তোমায় ছাড়া ঘুমাতে পারি না। আর তুমি এখন আমাকে গল্প শোনাতে আসছো আমি আপনার সাথে ঘুমাবো না? পাইছোটা কি আমাকে? আজব ব্যাপার, একটা সামান্য ব্যাপারে এত সিরিয়াস নিচ্ছেন কেন? এক রাতেরই তো ব্যাপার, কোনো ব্যাপার না। তুমি আমার সাথেই ঘুমাবে। আচ্ছা, ওকে। আমি জুহিকে বলছি ওকে ঘুম পাড়িয়ে দিতে। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন। নিবিড় স্বস্তির নিঃশ্বাস পেল। তোমার পার্টিতে কি হয়েছিল? তুমি কি কাউকে দেখেছ? প্রিয়তার চোখে মুখে হাসি ফুটিয়ে, কই না তো। আসলে আমার তখন প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই বাসায় চলে এসেছি। ও, আগে বলবে তো। নিবিড় ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করছে। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খুব স্বাভাবিকভাবে বলল, আচ্ছা, বিয়ে হয়ে আসার পর থেকে ওই বাড়ি বলুন আর এই বাড়ি বলুন, কোনো বাড়িতে আপনার মায়ের ছবি নেই কেন? শুধু গ্রামের বাড়িতে দেখলাম আপনার মায়ের ছবি। কথাটা বলতেই নিবিড় গম্ভীরভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়েছে প্রিয়তার দিকে। প্রিয়তা নিবিড়ে তাকানো দেখে ডুব গিলে, আসলে আমি ওকে, আমি ভুল করে ফেলেছি, আর কখনো জানতে চাইব না। প্রিয়তার অবস্থা দেখে নিবিড় নিজেকে সংযত করে ল্যাপটপের দিকে ফিরে, ছোট মা কষ্ট পাবে তাই। আসলে আমি চাই না মা কষ্ট পেয়ে এটা মনে করুক আমরা ওনাকে ভালোবাসি না। প্রিয়তা আস্তে করে বলল,
আপনার মাকে আপনি অনেক ভালোবাসতেন, তাই না? প্রিয়তা, ভালোবাসা আমি বুঝি না। আমার জীবনে আমি 4জন নারীকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রিয়তা অবাক হয়ে, 4জন? তার মানে আপনার আরেক ক্যারেক্টার সমস্যা আছে। হোয়াট? তা তো কি 4জন? তোমার সাথে আমার কথা বলতেও বিরক্ত লাগে। কথা রাখো না, ঝগড়ায় পরিণত করো। আমার কি দোষ? আপনি সেটা 4জন হচ্ছে আমার মা, আপু, জুহি আর তুমি। ও, আগে বলবেন তো। প্লিজ আর জ্বালিও না, এবার ঘুমাও, আমাকে আর কাজ করতে দাও। অফিসের মিটিং রুম থেকে মিটিং শেষ করে নিবিড় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আসার সময় প্রিয়তাকে বাড়ির গাড়ি করে যেতে দেখে একটু অবাক হলো। প্রিয়তার ফোন দিতে প্রিয়তা কল কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলেছে। নিবিড় বাড়িতে এসে দেখে নাদিয়া সালমা বেগম বসে কথা বলছে। নিবিড়কে দেখে নাদিয়া এগিয়ে এসে, ভাই তুই এই সময় তো বাড়ি আসিস না। আপু, প্রিয়তা কোথায় গেছে? ও তো বললো ওর একটা কাজ আছে, তাই বেরিয়ে গেল। নিবিড় আর কিছু না বলে উপরে উঠে গেল। প্রিয়তার রেস্টুরেন্টের সামনে নেমে ভিতরে ঢুকে সাজিদকে বসে থাকতে দেখে। সরি ভাইয়া, লেট হয়ে গেল। নো প্রবলেম বাবু, কিন্তু আপনি আমাকে এখানে এভাবে ডাকলেন কেন? নিবিড় জানতে পারলে আপনাকে আমাকে দুজনকেই ভুল বুঝবে। কিন্তু কিছু করার নেই ভাইয়া, আমি যে নিরুপায় হয়ে এখানে এসেছি। মানুষটা ছোটবেলা থেকে তিলে তিলে কষ্ট পেয়ে আসছে, সে মানুষটাকে একটু শান্তি আমি দিতে চাই। ভাবি, কি হয়েছে খুলে বলুন তো। রাফিয়ার সাথে আপনার কোথায় পরিচয় হয়েছে? ভাবি, অস্ট্রেলিয়ায়, ওরা সবই ওখানেই থাকে। কিন্তু কেন? নিবিড়ের মাকে আপনি কখনো দেখেছেন? না ভাবি, তবে শুনেছি নিবিড়ের মা অনেক সুন্দরী ছিলেন। নিবিড়ের মতো হয়তো। উনি মারা গেছে যেহেতু দেখবই বা কী করে বলেন। তবে এখন যে মা ওনাকে দেখেছি। প্রিয়তা কোনো ভনিতা না করেই বলল, উনি মারা যাননি। হোয়াট? হ্যাঁ, রাফিয়ার মাই নিবিড়ের মা। সাজিদ কথাটা শুনে সামনে থাকা পানির গ্লাস নিয়ে ডক করে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে, ভাবি আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। প্লিজ ভাইয়া, আপনি কাউকে বলবেন না, এবং কি নিবিড়কেও না। তাহলে আপনি নিবিড়ের ছোটবেলা থেকে সব জানেন। ওর মা কীভাবে মারা গিয়েছিল? শুনেছি আগুনে পুড়ে মরেছিল। বুল, আপনি রাফিয়াকে ফোন দিয়ে বলুন আপনি আর আমি ওদের বাসায় যাব বিয়ের শপিংয়ের ব্যাপারে কথা বলতে। তারপর আমি ওর পুরো পরিবার দেখতে চাই। সেদিন ওর বাবাকে দেখিনি। ওকে। প্রিয়তার কথা মতো প্রিয়তাকে নিয়ে সাজিদ রাফিয়ার বাড়িতে গেল। প্রিয়তাকে দেখে নাজিফা বেগম খুশি হয়ে বসতে দিল। তুমি এসেছ, আমি খুব খুশি হয়েছি। কি খাবে বলো? অবশ্য তোমার স্বামীর এত নাম ডাক চারিদিকে, আমি বেশ অবাক হয়েছি। এত অল্প বয়সে নিজেকে এত বড় একটা জায়গায় দাঁড় করানো পসিবল না, কিন্তু তোমার স্বামী সেটা পেরেছে। প্রিয়তা একটু অবাক হয়ে, আপনি আমার স্বামীকে দেখেছেন? হ্যাঁ, একটু আগেও পেপারে দেখেছি। বেশ ভালো এবং স্মার্ট একটা ছেলে। নিজের প্রতি বিশ্বাস আর জেদ আছে ছেলেটার মাঝে। প্রিয়তা ভনিতা না করে, আপনার পরিচিত মনে হয়নি? মানে মানে বলতে চাইছে আগে কখনো দেখেছেন? না তো। রাফিয়া, তুমি দাঁড়িয়ে কি দেখছো? সাজিদ এসেছে, নাস্তা দিতে হবে তো নাকি? দীপাকে বলো এদের নাস্তা দিয়ে যাওয়ার জন্য। আর তোমার বাবাকে ডাকো। আন্টি, আপনি এত ব্যস্ত হবেন না। আমার আপনার সাথে কথা বলেই ভালো লাগছে। আসলে কি বলেন তো, কেউ আমার স্বামীর ভালো কিছু বললে আমার খুব ভালো লাগে। আচ্ছা আন্টি, আমার স্বামীর নামটা আপনার কাছে কেমন লাগে? এক কথায় ছেলেটার মতো, আর নামটাও সুন্দর। মোজাম্মেল হোসেন এসে, আরে সাজিদ, তুমি কখন এলে? রাফিয়া গিয়ে বলল, বিয়ের শপিংয়ের ব্যাপারে কথা বলতে এসেছ। প্রিয়তা দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে, ঠিক বাবার চেহারার সাথে অনেক মিল। সাজিদ মাথা নাড়িয়ে হাঁ বুঝিয়ে দাঁড়িয়ে পড়ল। মোজাম্মেল হোসেন সামনের সোফায় পায়ের উপর পা দিল বসে। মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না। নাজিফা বেগম মুচকে এসে, আরে সকালে পেপারে ছবিটা দেখিয়ে তোমাকে বলেছিলাম না, এই ছেলেটা সাজিদের বন্ধু, ওর স্ত্রী। আচ্ছা মা, বসো। নাজিফা যত দেখছে পুরোই অবাক হচ্ছে। সবই তো ওনার ঠিক আছে, কিন্তু উনি বাবার সাথে তো নাটকের মানে কি? নিবিড়কে তার মায়ের সম্পর্কে কি বলবো? আমাকেও আরও কিছু জানতে হবে। প্রিয়তা কথায় কথায় বলল, তো আন্টি, আপনাদের কি ভালোবেসে বিয়ে নাকি অ্যারেঞ্জমেন্ট? নাজিফা বেগম মুচকি এসে, পাগল মেয়ে, বলো কি? আসলে আমাদের ভালোবাসার বিয়ে। কি গো, তুমি কিছু বলছো না কেন? মোজাম্মেল হোসেন চায়ের কাপে চুমুক দিয়ে, হ্যাঁ, তোমার আন্টিকে পেতে আমার কত কিছু যে করতে হয়েছে। অবশ্য আমার জন্য অনেক কষ্ট করেছে, তবে সেসব ব্যাপার তোমাদের না জানাই ভালো।
কেন আঙ্কেল, মানুষ খুন করলেন নাকি? নাকি আন্টির আগে কোথাও বিয়ে হয়েছিল সেখান থেকে নিয়ে আসলেন? হেসে হেসে প্রিয়তা কথাগুলো বললে মোজাম্মেল হোসেন আর নাজিফা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। প্রিয়তার সাথে হা হা করে হেসে, আরে আন্টি, আপনি দেখি সিরিয়াস মোডে চলে গেলেন। প্রিয়তা সবার সাথেই এমন করে, তাই না প্রিয়তা? প্রিয়তার তীক্ষ্ণ হাসি ফুটিয়ে মাথা নাড়ল উপর নিচ। প্রিয়তা বাড়ি এসে দেখে সবাই চিন্তিত হয়ে বসে আছে। প্রিয়তাকে দেখে সালমা বেগম দৌড়ে এসে, কোথায় গিয়েছিলি তুই? জানিস নিবিড় অফিস থেকে এসে তোকে খুঁজে যাচ্ছে। উনি বাড়িতে? মানে উনি তো এই সময় বাড়িতে আসেন না। না দিয়ে উঠে এসে, প্রিয়তা, ভাই কেন এসেছে আমরাও জানি না। আমার মনে হয় ভাই তোমাকে রাস্তায় দেখে এসেছে। এখন উপরে গিয়ে সামলাও। প্রিয়তা তড়িঘড়ি করে উপরে গিয়ে দেখে নিবিড় ল্যাপটপ নিয়েই বসে আছে। প্রিয়তা ভয়ে ভয়ে সামনে দাঁড়িয়ে, আপনি আমার উপর রেগে আছেন কেন? এই যে আপনাকে না বলে বাহিরে গেলাম। আমি জানি না তুমি কেন গেছো, তবে এতটুকু বলবো, তুমি যাই করো না কেন কোনো খারাপ করবে না এবং কে কাউকে ঠকাবেও না। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে আছে ছল ছল চোখে। এই মানুষটা সত্যিই বড় অদ্ভুত। প্রিয়তা নিবিড়ের পায়ের কাছে গিয়ে বসে, কোলে মাথা দিতেই নিবিড় চমকে ওঠে। ল্যাপটপটা সরিয়ে খাটের উপর রেখে দিয়ে, কি হয়েছে বুড়ি, মন খারাপ? প্রিয়তা ভারী গলায় বলল, না। তাহলে হঠাৎ নিজে থেকেই আমার কাছে? আপনি এতটা ভালো কেন বলুন তো? কতটা? জানি না। কাল আমার সাথে এক জায়গায় যাবেন? কোথায়? আজ আমি যেখানে গিয়েছিলাম। তবে সেখানে গেলে আপনি মাথা ঠান্ডা রাখবেন, এটা আমাকে কথা দিতে হবে। নিবিড় হাসি দিয়ে, তুমি আমায় তাহলে এমন জায়গায় নিবে কেন যে জায়গায় গেলে আমি মাথা ঠিক রাখতে পারবো না? আপনার ভালোর জন্য। এতটা বছর আপনি নিজেকে সবার মাঝে থেকেও আলাদা করে রেখেছিলেন। কাল আপনাকে আমি যা দেখাবো নিজেই হয়তো আমাকে ভুলবেন, নয়তো। নিবিড় প্রিয়তার কথাগুলো শুনে থমকে গিয়ে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। প্রিয়তা উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। ড্রেসিং টেবিলের সামনে বসে কানের দুল খুঁজে পাচ্ছে না দেখে উঠে অন্য ড্রয়ারগুলোতে খুলতে দেখে সেদিনের ফাইলটা। 1.5 বছরের কথা প্রিয়তা প্রায় ভুলিয়ে গিয়েছিল। তাকে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নিবিড় কি সত্যি তাকে তাড়িয়ে দিবে? নিজের সব কিছু দিয়ে নিবিড়কে যে ভালোবাসা দিয়েছে, তাহলে কি সব মিথ্যে? নিবিড় যে আমায় বললো আমি যেন আর পিছনে না পা বাড়াই, সেটাও কি 1.5 বছর পর সব মিথ্যে হয়ে যাবে? প্রিয়তা টপ টপ করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ফাইলটা খুলতে পিছন থেকে নিবিড় এসে ছো মেরে ফাইলটা নিয়ে, এটাতে হাত দিয়েছো কেন তুমি? তোমার সব কিছুতে এত কৌতূহল কেন? আসলে আমি কি আমি করছো? আমার কোনো ফাইল খুলে দেখবে না আমার অনুমতি ছাড়া। নিবিড় প্রিয়তার ওপরে এইভাবে সরে বসবে প্রিয়তা ভাবেনি। এই ফাইলটা তো সেদিন আমাকে পড়তে দিয়েছিল, তাহলে আজ পড়তে চেয়েছি বলে রাগ দেখাচ্ছে কেন? নিবিড় ফাইলটা আলমারিতে রেখে প্রিয়তার কাছে এগিয়ে এসে, অভিমান নাকি রাগ করেছ? আমার মতো লোকের রাগ নেই। যার যখন ইচ্ছে হবে কাছে টেনে নেবে, আবার ইচ্ছে ছুঁড়ে ফেলে দিবে। এছাড়া রাগ বলতে কিছুই বুঝে না। নিবিড় প্রিয়তাকে কাছে টেনে নিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে, কাল কখন যাবে? আপনার কখন সময় হবে? সকালে রিশাদকে পুরনো অফিসের ফাইল বুঝিয়ে দিয়ে তারপর যাব। প্রিয়তা সালমা বেগমকে রান্নাঘরের দিকে যেতে দেখে মোশাররফ হোসেনের কাছে গিয়ে, বাবা, আপনার বুকের ব্যথাটা কমেছে? হ্যাঁ রে, আগের থেকে এখন ভালোই লাগছে। বাবা, একটা কথা জিজ্ঞেস করি? বল। মা যেদিন মারা গিয়েছিল সেদিন সত্যিই মা মারা গিয়েছিল? কি বলতে চাইছিস তুই? বাবা, আসতে, মা শুনতে পাবে। বাবা, আমি সিরিয়াসলি বলছি। তুমি নিজের চোখে মাকে মরতে দেখেছ? না, আমি তো বাহিরে ছিলাম, কিন্তু তুই হঠাৎ এইগুলো জিজ্ঞেস করছিস কেন? বাবা, সেদিন মা মারা যাননি। তোমাদের সবাইকে সেদিন বোকা বানিয়েছে। কথাটা বলতেই মোশাররফ হোসেন উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা অবাক হয়ে তীক্ষ্ণ চোখে দেখে, বাবা, তুমি আশ্চর্য না হয়ে দরজা বন্ধ করলে কেন? মোশাররফ হোসেন গম্ভীর হয়ে শান্ত গলায় বলল, কোথায় দেখেছিস নাজিফাকে? প্রিয়তা অবাক হয়ে, বাবা, আমি জানি তুই বলতে চাইছিস নাজিফা বেঁচে আছে। হ্যাঁ, আমিও জানি ও বেঁচে আছে। প্রিয়তা ফিসিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা লেগে ফিরতে খেয়ে দাঁড়িয়ে পড়েছে। তাহলে তুমি নিবিড়, নাদিয়া আপু, ছোটো মা সবাইকে ঠকাচ্ছিলে? না, আমি কাউকে ঠকাইনি। উল্টো ওই ভদ্রমহিলা আমাদের সবাইকে ঠকিয়েছে।
আমার নিষ্পাপ ছেলে মেয়েকে ঠকিয়েছে। প্রিয়তা, তুই শুনবি আমার সব কথা? এত বছর যে কষ্ট বুকের পাথর চাপা দিয়ে রেখেছিলাম, তুই শুনবি সব? তোর বিশ্বাস হবে এসব? বাবা, তুমি বলো, আমি সব শুনবো। তাহলে শোন। আমি যখন নাজিফাকে বিয়ে করি তখন নাজিফার বয়স 14। আমি তো থাকতাম তখন মালয়েশিয়ায়। বিয়ে করে 3 মাসের মাথায় আবার চলে যেতে হয়েছে। কিন্তু নাজিফা আমার ভালোবাসা না বুঝেছিল দেবরের। আমি 1 বছর পর ফিরে এলাম। নাজিফা আর আমার সম্পর্ক কিন্তু বেশ ছিল, কিন্তু কে জানতো এই ভালোবাসা শুধুই মিথ্যা। সেবারে নাদিয়া গর্বে আসলো। বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু খুশি হয়নি নাজিফা। আমাকে বলল আমি এই বাচ্চা চাই না, নষ্ট করার কথা বলল। অনেক বুঝিয়ে সুঝিয়ে নাদিয়া দুনিয়ায় এলো। তখন আমার অবস্থা ছিল করুণ। মালয়েশিয়ায় 2 মাস থাকলে বাংলাদেশ থাকতাম 1 মাস। এইভাবে কয়েক মাস যেতেই ভুলের কারণে নিবিড় গর্বে এলো। সে তো আমায় খুন করার অবস্থায়, কিন্তু কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারিনি। যখন নিবিড় দুনিয়ায় এলো, নাজিফা নিবিড়কে মোটেও কোলে নিত না। আমি আর মাই সব করতাম, কখনো অভিযোগ করিনি। ভেবেছিলাম বয়স কম, যখন বড় হবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হতে লাগলো, আর সে আমার থেকে দূরে সরে যেতে লাগলো। একদিন বাইরে থেকে এসে দেখি আমার ছোট ভাই ওকে জড়িয়ে ধরে আছে আর বলছে, তুমি এসব রেখে কবে যাবে আমার সাথে? আমি সব প্ল্যান আগেই ঠিক করে রেখেছি। আর নাজিফা হাসি হাসি মুখ করে বলল, যাবো। তোমার বলদ ভাইটা তো আমাকে এখনো ছাড়ছে না। ওর কিছু টাকা হাতে আসুক, তারপর না হয়ে যাব। সেদিন না জানার ভান করে চুপ করে ছিলাম, কারণ আমি জানতাম আমি জিজ্ঞেস করলে আমাকে মিথ্যা প্রমাণিত করে আমার ছেলে মেয়েদের কষ্ট দিবে। কেটে গেল আরও 1টা বছর। তারপর ওরা দুজনেই ইচ্ছে করে ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের কাজের মেয়েটা সেদিন ওই ঘরেই ছিল। কি করছিল আমি জানি না, আমি তো বাহিরেই ছিলাম। যখন আমি আসলাম তখন দাউ দাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছিল। নিবিড় আর নাদিয়া একে অপরকে জোড়াজুড়ি করে নীরব হয়ে বসেছিল। আমি যখন আমার রুমে গেলাম বুঝতে পারলাম গহনা টাকা পয়সা যা ছিল সব নিয়েই ওরা পালিয়েছে। লাশটা দেখেই কিন্তু আমি চিনেছিলাম ও নাজিফা না। ছেলে মেয়েদের কাছে তার মাকে আমি ছোট হতে দিই কি করে বল মা? কথাগুলো বলতে বলতে মোশাররফ হোসেনের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তাই আমি নিবিড় আর নাদিয়াকে নিয়ে সেখান থেকে শহরে চলে আসি। কিন্তু আমি বাহিরে গেলে ওদের কে দেখবে, তাই তো নিয়ে এলাম ওদের নতুন মা। পরে বুঝলাম আমি সত্যি ওদের মা নিয়ে এসেছি। প্রিয়তা নিজের চোখের পানিগুলো মুছে মোশাররফ হোসেনকে জড়িয়ে ধরে, বাবা তুমি এতটা কষ্ট বুকে নিয়ে এতটা দিন কি ভেবেছিলে? কতটা ধৈর্য থাকলে একটা মানুষ পাহাড় সমান কষ্ট সহ্য করে? এত কিছুর পরও তুমি মাকে একটা গালিও দাওনি, ভদ্র মহিলা বলে ডাকো। বিশ্বাস কর, তোমার প্রতি যে ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে গেল। মোশাররফ হোসেন কান্নার জন্য কথা বলতে পারছে না, তবুও ফ্যাঁসো গলায় বলল, তুই নিবিড়ের মাকে কোথায় দেখেছিস? প্রিয়তা কিছু লুকালো না, প্রথম থেকে সব বলল। কিন্তু বাবু, উনি নিবিড়ের নাম শুনেও চমকালো না। চমকাবে কি করে? নিবিড়ের নাম আমিও চলে যাওয়ার পর দিয়েছিলাম। ও তো জানে ইশতিয়াক ইসলাম। আমার মনে হয় নিবিড়কে ওর সামনে না নেওয়াটাই ভালো হবে। বাবা, আমি তোমার এই কথা রাখতে পারলাম না। নিবিড় একজন অমানুষের জন্য কষ্ট পেয়ে আসছে, এটা ওকে জানতে হবে। নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে আসছে, ওকে যে কষ্ট এত বছর বয়ে বেড়াচ্ছে সেটা ওকে জানতে হবে। আমি যে ওকে এভাবে দেখতে চাই না। তোর যা ভালো মনে হয় কর। নিবিড় ঘাড়ে ডাইভ করছে আর প্রিয়তার সাথে কথা বলছে। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা একটু বলবে? গেলেই বুঝতে পারবে। কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে কোনো রিয়েক্ট করবে না। নিবিড় প্রিয়তার দিকে একবার তাকিয়ে, রিশাদকে সব বুঝিয়ে দিয়েছি। ভালো করেছি না? কি হু করছো? গাড়ি থামান, আমরা পৌঁছে গেছি। এটা তো কারো ভারী মনে হচ্ছে, বাসা বাড়ি হয়তো। হ্যাঁ, এখানে বাসা ভাড়া দেওয়া হয়। বাসা ভাড়া দিয়ে কি করবে? আপনি চলুন তো, বাসা ভাড়া নিতে আসবো কেন? নিবিড়কে টেনে লিফটে উঠে 6 তলায় এসে কলিং বেল বাজাতে রাফিয়া দরজা খুলে দিল। নিবিড় রাফিয়াকে দেখে মুচকি হেসে, তুমি রাফিয়ার বাসায় আসবে, আগে বলবে না? কেমন আছো রাফিয়া? এই তো ভাইয়া, ভালো। ভিতরে আসুন। প্রিয়তা রাফিয়ার দিকে তাকিয়ে, আমি কিন্তু না বলে আমার বরকে নিয়ে চলে এসেছি। আন্টি কোথায়? আসলে আন্টি আমার বরের এত প্রশংসা করলো, না এনে উপায় আছে? ভাবি, আপনার ভিতরে আসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। প্রিয়তা নিবিড়কে নিয়ে ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসে, একদম রিয়েক্ট করবেন না প্লিজ, নিজেকে যতটা পারবেন কন্ট্রোল করবেন। নিবিড় বিরক্ত করে নিঃশ্বাস ফেল। আমার প্রশংসা করলো বলে আমাকে এখানে নিয়ে আসতে হবে? প্রিয়তা, তুমি কি পাগল? তোমার কি বুদ্ধিশুদ্ধি কিছু আর হবে না নাকি? আমার অফিসের কাজ পেলে আমাকে এখানে নিয়ে আসার
কোনো নিবিড় আর কিছু বলতে পারল না। নাজিফা বেগমকে আসতে দেখে সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিবিড় চোখ মুখ হাতের ফিট দিয়ে মুছে আবার সামনে তাকালো। চোখের পলক যেন সরতেই চাইছে না। সমুদ্রের ঢেউগুলো তার বুকে এসে বেদ করছে, গলাটা শুকিয়ে যেন আটকে গেছে, কপাল বেয়ে বেয়ে গাম কানের গোয়ালি। নিবিড়ের শ্বাসকষ্ট হচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে প্রিয়তার কাঁধে খামচে ধরে আছে। নাজিফা বেগম এসে মুচকি এসে, আরে প্রিয়তা, তোমরা দাঁড়িয়ে কেন, বসো। নিবিড়ের দিকে তাকিয়ে, তোমাকে সরাসরি দেখার খুব ইচ্ছে ছিল, পরে ভাবলাম বিয়েতে তো দেখা হবেই, তাই আর প্রিয়তাকে এই ব্যাপারে কিছু বলেনি। এত অল্প বয়সে চারদিকে তোমার এত নাম ডাক, আমি তো এসব দেখে খুবই অবাক। নিশ্চয়ই তোমার বাবা মা অনেক ভাগ্যবান, তোমার মতো সন্তান পেয়েছেন। নিবিড় নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আমি জানি না আমার মা ভাগ্যবান কিনা আমার মতো সন্তান পেয়ে, কিন্তু আমার বাবা ভাগ্যবান যিনি আমায় উজাড় করে ভালোবেসেছেন। নাজিফা বেগম নিবিড়ের কথা শুনে মুচকি এসে, আচ্ছা বাবা বসো। রাফিয়া তোর বাবাকে বল প্রিয়তা এসেছে ওর হাজব্যান্ডকে নিয়ে। নিবিড় বসে প্রিয়তাকে নিজের পাশে বসিয়ে দুই হাত দিয়ে নিজের মুখ মুছে পাশে ফিরে দেখে মোজাম্মেল হোসেন। নিবিড়ের বিস্ময়ের সীমাই কাটছে না। কি থেকে কি শুরু করবে, এখন তার কিভাবে রিয়েক্ট করা উচিত। প্রিয়তাকে কথা দিয়েছে এমন কিছু করবে না যাতে খারাপ কিছু হয়, কিন্তু এই মহিলা আমার মা। আমার ভাবতেও অবাক লাগছে, এতটা বছর আমি মা করে নিজের জীবনটাকে কারোর সাথেই মিশাতে পারিনি। সব সময় মনে করতাম মা আজ বেঁচে থাকলে এটা করতাম ওইটা করতাম। মা হয়তো আমায় খাইয়ে দিত, মা আমায় আদর করত, প্রতিটি দিন নিজের সাথে এগুলো বলেই কাটাতাম। আর সেই মা দিব্যি দিন কাটাচ্ছে। আমার আর বোনের কথা কি মায়ের একবারও মনে হয় না? দাদির থেকে ছোটবেলা থেকে শুনেছি মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক। সন্তানকে নাকি দূরে থাকলেও বলতে পারে তার সন্তান তার আশেপাশে আছে, কিন্তু আমার মায়ের একবারও মনে হয়নি আমি সন্তান তার সামনে আছি। প্রিয়তার নিবিড়ের কানের কাছে এসে, আমি জানি আপনার ভিতরে কি চলছে, প্লিজ এমন কিছু করবেন না যাতে আপনি আরো কষ্ট পান। নিবিড় প্রিয়তার দিকে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে আবার নাফিজা বেগম আর মোজাম্মেল হোসেনের দিকে ফিরে, আসলে আমার ওয়াইফ প্রিয়তা কাল থেকে আপনাদের কথা বলে যাচ্ছে। শুনে আমি বেশ অবাক হয়েছি, কারণ আমার ওয়াইফ কারো এত প্রশংসা করে না। আমাদের বাসায় কাল একটা পার্টি আছে, আজ আমি নিজে এসেছি আপনাদের ইনভাইট করার জন্য। প্রিয়তা অবাক হয়ে কিসের। নিবিড় আবারও বড়সড় চোখ রাঙিয়ে তাকাতে প্রিয়তা চুপ করে গিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে, ডোন্ট মাইন্ড, আমার ওয়াইফ কথা একটু বেশি বলে, যার কারণে ওকে থামাতে হয়। আপনারা যদি কাল আমার বাসায় আসেন আমি খুব খুশি হব। মোজাম্মেল হোসেন এক গাল হাসি দিয়ে বলল, আরে তোমার মতো একজন মানুষ আমার বাড়ি নিজে এসে ইনভাইট করছে, আর আমরা যাব না? নিশ্চয়ই যাব। কি বলো নাজিফা? হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা অবশ্যই যাব। তাহলে আজ আমরা আসি, কাল দেখা হচ্ছে। নিবিড় প্রিয়তাকে নিয়ে বাইরে এসে প্রিয়তাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। প্রিয়তা কিছুই বুঝে উঠতে পারল না। অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গাড়ি ভাড়া করে বাড়ি আসলো, কিন্তু নিবিড়কে না দেখতে পেয়ে দৌড়ে মোশাররফ হোসেনের কাছে গিয়ে, বাবা তোমার ছেলে আসেনি? না। কেন, কি হয়েছে? ও কি কোনো ঝামেলা করেছে ওখানে গিয়ে? না বাবা, ঝড় আসার পূর্বে সব যে ভাবে নিস্তব্ধ হয়ে যায়, মানুষটাও ঠিক সেই রকম করেছে। প্রিয়তা এই বাড়িতে কি হয়েছে সব বলতেই মোশাররফ হোসেন বলল, তুই এটা কি করলি? তোকে আমি নিষেধ করেছিলাম, এখন ছেলেটা যদি কিছু করে বসে। মোশাররফ হোসেন রুম থেকে বেরিয়ে এসে মাহিদকে ফোন দিল। মাহিদ কিছুই বলতে পারল না। রিশাদকেও ফোন দিল, সেও কিছুই বলতে পারল না। প্রিয়তা নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। কেন করলাম আমি ওনার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম না তো? বিকেল গনিয়েছে, কিন্তু নিবিড়ের খবর কেউ বলতে পারেনি। মোশাররফ হোসেন থানায় যেতে পারছে না, কারণ নিবিড়ের কিছু শুনলে সাংবাদিক পাগলের মতো ছুটে আসবে। নিবিড় ফিরে আসলে এটা নিয়ে সবার উপর রাগে যাবে। মোশাররফ হোসেন বলল, আমাদের অপেক্ষা করা ছাড়া আপাতত কিছু করার নেই। বাড়ির সবাই এটাই বুঝতে পারছে না কি এমন হলো নিবিড় এমন করছে।
প্রিয়তা কি অন্যায় করেছে যার কারণে নিবিড় কাউকে কিছু না বলে চলে গেছে? প্রিয়তা আর মোশাররফ হোসেন কাউকে কিছু বলল না। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধেছে, চারদিকে প্রচণ্ড বাতাস। সেপালে গিয়ে সব রুমে জানালা বন্ধ করে দিল। বাহিরের ঝড়ের গতি যেন বাড়তেই থাকলো। প্রিয়তা স্তব্ধ হয়ে আর বসে থাকতে পারছে না। মোশাররফ হোসেনের কাছে গিয়ে, বাবা, আমার মনে হয় এভাবে বসে থাকলে চলবে না। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। এই ঝড় বৃষ্টির মাঝে উনি কোথায় গিয়ে বসে আছেন আল্লাহ জানে। মারে, আমি কি করতে পারি তুই বল? যে হারিয়ে যায় তাকে খোঁজ করা যায়, আর যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, যতক্ষণ না সে নিজে থেকে ফিরে আসে। ঠিক আছে বাবা, তাহলে আমি খুঁজতে যাচ্ছি। আমি পারবো না ওনাকে বিপদে রেখে শান্তিতে বাড়িতে বসে থাকতে। প্রিয়তা বাড়ির ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেল। বিভিন্ন জায়গায় খোঁজার পরও প্রিয়তা তাকে পেল না। রাত 8টা বেজে গেছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। প্রিয়তা নিরুপায় হয়ে বাড়ির পথে আসতে দেখে রাস্তার পাশে একটা খোলা জায়গায় নিবিড়ের গাড়িটা দেখা যাচ্ছে। চাচা, আপনি গাড়ি থামান। আপনার স্যারের গাড়ি তো এখানে দেখা যাচ্ছে। কিন্তু মা, তুমি নামার দরকার নেই, আমি গিয়ে দেখে আসি। না চাচা, আপনাকে দেখলে হয়তো আরও রেগে যাবে। আপনি ছাতাটা আমার কাছে দিন। প্রিয়তা ছাতা নিয়ে নেমে গিয়ে দেখে গাড়ির ভিতরে কেউ নেই। মাথা উঠে সামনের দিকে ফিরে দেখে নিবিড় গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা তড়িঘড়ি করে সামনে এগিয়ে গিয়ে, আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আপনি জানেন? নিবিড় চোখ বন্ধ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড়, প্লিজ, আপনার ঠান্ডা লাগবে। এভাবে কতক্ষণ থেকে বৃষ্টিতে ভিজছেন আপনি? আপনার কিছু হলে বাবা নিজেকে সামলাতে পারবে না। প্লিজ বাড়ি চলুন, সবাই অপেক্ষা করছে। কথাটা বলে প্রিয়তা নিবিড়ের হাত ধরতে নিবিড় এক ঝটকায় হাত ছাড়িয়ে চিৎকার দিয়ে, গেট আউট নাও, গেট আউট। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে, বা আপনি? যাব না। আমি জানি যা করেছি ঠিক করিনি। আমার শাস্তি আপনি নিজেকে কেন দিচ্ছেন? শাস্তি? কিসের শাস্তি? শাস্তি তো 26 বছর আগেই নাজিফা বেগম আমার আর আমার বোনকে নিজের হাতে দিয়ে গেছে। আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে। আসলে আমি আপনাকে এই বাড়িতে না নেওয়াই উচিত ছিল। প্রিয়তা, তুমি নিজেকে দোষ দিয়ে কী হবে? দোষ তো আমার কপালের। ছোটবেলা থেকে প্রতিটি দিন নিজেকে কতটা অসহায় লাগতো তোমাকে বুঝাতে পারবো না। সবার মা সবার পাশে ছিল। যখন স্কুল কলেজে পড়ার সময় কেউ মায়ের গল্প করত, তখন ওজোরে চোখের ফানিগুলো গড়িয়ে পড়তো। দিনের পর দিন, রাতের পর রাত মা মা করে কত কেঁদেছি, তা কাউকে বুঝাতে পারবো না। এইচএসসি শেষ করে বাহিরে চলে গেলাম পড়ালেখা শেষ করার জন্য। সেখান থেকে এসেই বিজনেস শুরু করলাম। তৈরি হলো আইএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। শুরু হয়ে গেল জীবনের নতুন যুদ্ধ। প্রতি বছর মায়ের মৃত্যুবার্ষিকীর দিন নিজেকে একা করে বন্ধ করে ডুকরে ডুকরে কেঁদেছি। এটাই কি তার প্রতিদান প্রিয়তা? শুনেছি জীবনে মায়ের চেয়ে আপন কেউ হয় না। 10 মাস 10 দিন গর্ভে ধরে, যার কারণে মায়েরা কখনো সন্তানের জন্য খারাপ হয় না। তাহলে আমার বেলায় এমন কেন? কেন? আমার কি অন্যায়? মেয়েরা ছলনাময় হয় জানতাম, তাহলে আজ থেকে আমার জীবনে এটাও প্রমাণ হলো মায়েরাও ছলনাময়। প্রিয়তা নিবিড়ের একদম সামনে এগিয়ে গিয়ে ছাতাটা মাথার ওপর ধরে কাদো কাদাই করে বলল, প্লিজ এবার বাড়ি চলুন। এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে আমার মাথায় বড় ছাতা। মা, আমার মাই তো সেটা বুঝলো না। তুমি অন্য মেয়ে হয়ে কি বুঝবে? অবশ্য জানো, তোমার সাথে আমার এখন একটা মিল আছে। তুমি ছোটবেলা থেকে সবার কথা গঞ্জনা সয়ে বড় হয়েছ, আর আমি হয়েছি ঠকিয়ে। নিবিড় প্রিয়তার হাত থেকে ছাতা ফেলে দিয়ে প্রিয়তাকে বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, তুমি আমায় ঠকিও না। আমি আর সহ্য করতে পারবো না। জীবনে যাই হয়ে যাক না কেন, আমাকে ছেড়ে তুমি কোথাও যাওয়ার চিন্তাও করো না। যতদিন বেঁচে আছি তোমার বুকে আমায় একটু ঠাঁই দিও। প্রিয়তা নিবিড়ের কথাগুলো শুনে নিজেও কাঁদছে। গাড়ির ড্রাইভার এসে, স্যার এবার গাড়িতে চলুন, বড় স্যার ফোন দিয়েছেন। নিবিড় প্রিয়তাকে ছেড়ে, চাচা আপনি বাড়ি যান, আমি প্রিয়তাকে নিয়ে আমার গাড়ি নিয়েই আসছি। ড্রাইভার চলে যেতে নিবিড় প্রিয়তার চোখ মুখ মুছে আর কাঁদবে না। এই যে দেখো, আমি তো কাঁদছি না। এখানে কেন এসেছি জানো? ভেবেছি বৃষ্টির মাঝে সব কালো
চোখের পানিগুলো মুছে নতুন করে শুরু করব। কখনো নাজিফা বেগমকে নিয়ে ভাববো না। মা তো আমার বাড়িতেই আছে, তাই না প্রিয়তা? যে আমার জন্য না খেয়ে রাতে অপেক্ষা করে কখন আমি আসব, রাত জেগে বসে সেই অপেক্ষা। আমার যখন জ্বর হতো মা সারা রাত কান্না করতো আর নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো। তাকেই বলে মা। আপনি ঠিক বলছেন, আপনার মা আজও কিন্তু আপনার অপেক্ষায় বসে আছে। যখন শুনেছে আপনি কোনো কিছু নিয়ে রাগ করে বেরিয়েছেন, তখন থেকে আমার সাথে একটা কথাও বলেনি রাগ করে। নিবিড় প্রিয়তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে করতে, আচ্ছা তুমি কি করে জানলে নাজিফা বেগম রাফিয়ার মা? আর তুমি বাসা চিনলে কি করে? সেদিন পার্টিতে আপনি বললেন না আমার কি হয়েছিল? সেদিন আমার মাথা ব্যথা করেনি। আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আমি ওনাকেই দেখেছি এবং আমি শিওর হওয়ার জন্য সাজিদ ভাইয়ের সাথে দেখাও করেছি এবং তিনিই আমাকে রাফিয়াদের বাসায় নিয়ে গেলেন। কিন্তু আপনি আজ কি করে আসলেন বলুন তো? আমাদের বাড়িতে তো কাল কোনো পার্টি নেই, তাহলে ওনাদের ইনভাইট করে এলেন কেন? ভালো কথা মনে করেছো। ওয়েট। নিবিড় ফোন অন করে মাহিদকে ফোন দিয়ে সব বুঝিয়ে দিল। প্রিয়তা নিবিড়ের কথা শুনে এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব? চিন্তা করো না বুড়ি, তোমার মুখটা শুধু বন্ধ রাখো। জানেন আজ আমি খুব ভয় পেয়েছিলাম যখন আপনি ওই বাড়িতে নিজেকে এতটা শান্ত রেখেছিলেন। নিবিড় মুচকি হেসে, না রাখলে যে ওনাদের শাস্তিটা যে পাওয়া হবে না। দুটা লোক মিলে আমাদের সবাইকে ঠকিয়েছে। কাল সবাই দেখবে নতুন এক নিবিড়কে। নিবিড় মাকে যতটা ভালোবাসত তার চেয়ে বেশি এখন ঘৃণা করে। দুজনে বাড়ি আসতে সালমা বেগম দৌড়ে গিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে, বাবা এত রাগ কেউ করে? তোর রাগ বেশি প্রিয়তা বুঝতে পারিনি। মেয়েটা না হয় একটা অপরাধ করেছিল, তুই বুঝিয়ে বললেই হতো। নিবিড় সালমা বেগমকে প্রথম নিজে থেকে জড়িয়ে ধরে, মা তুমি থাকতে তোমার ছেলের কিচ্ছু হবে না। যতক্ষণ তোমার মতো মা আমার পাশে আছে ততদিন আমার কিচ্ছু হবে না। সালমা বেগম নিবিড়ের কথা শুনে অবাক হয়ে, বাবা তুই ঠিক আছিস? হ্যাঁ মা, একদম ঠিক, তবে এতদিন ঠিক ছিলাম না। আজ প্রিয়তা আমার চোখ খুলে দিয়েছে, তাই এখন একদম ঠিক আছি। মোশাররফ হোসেন দূর থেকে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ভাই তুই ঠিক আছিস তো? আপু আমি এখন ঠিক আছি, আর কাল থেকে তুইও ঠিক থাকবি। কথাটা শুনে নাদিয়া বোকার মতো তাকিয়েছে। সালমা বেগম নিবিড়কে ছেড়ে, যা বাবা চেঞ্জ করে আয়। প্রিয়তা তুইও যা। নিবিড় উপরে উঠে যাওয়ার আগে মোশাররফ হোসেনের কাছে গিয়ে বাবাদের যদি নোবেল দেওয়া হয় আগে তোমাকেই দেওয়া উচিত। এই প্রথম কোনো বাবা মনে হয় তার সন্তানের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে। মোশাররফ হোসেন কথাগুলো শুনে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা চোখ বন্ধ করে আশ্বস্ত করলো। মোশাররফ ছেলেকে জড়িয়ে ধরে, তোরাই তো আমার সব, তোদের জন্য করবো না তো কার জন্য করবো বাবা? সালমা বেগম শেফালিকে ডেকে, দাঁড়িয়ে আছিস কেন? আজ আমার ঘর পরিপূর্ণ হয়েছে, রাতের রান্না ব্যবস্থা কর। আমি নিজের হাতে রান্না করব। কতদিন রান্না করা হয় না আমার ছেলের জন্য। এই মেয়েটা আসার পর থেকে আমায় প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে। রাতে নিবিড় সবার সাথে খেয়ে প্রিয়তাকে নিয়ে রুমে এলো। রিশাদ নিজের দরজায় দাঁড়িয়ে আছে দেখে, কি ব্যাপার রিশাদ সাহেব? মাহিদ ফোন দিয়েছিল? হ্যাঁ, ও তোমার সব কথাই বলেছে। ওকে, তাহলে গুড নাইট। নিবিড় দরজা আটকিয়ে দিতে রিশাদ চোখ বন্ধ করে ফেলল। শালাবাবু, তুমি আমার ভালোবাসার মানুষটাকে নিজেই আমার কাছে ফিরিয়ে দিবে একদিন। না দিয়ে সে কি ব্যাপার, দরজায় দাঁড়িয়ে আছো কেন? চলো, অদরা রুমে একা ঘুমাচ্ছে। নাদু, কাল আমার 3 লক্ষ টাকা লাগবে। কাল? টাকা দিয়ে কি করবে? দরকার আছে, তবে এত টাকা কোথায় পাবো সেই চিন্তা করছি। চিন্তা করছো কেন? আমার অ্যাকাউন্ট থেকে নেবা? না নাদু, এটা হয় না, ওটা তোমার ভাই তোমাকে দিচ্ছে। এগুলো আমি কি করে নেই বলো? আরে পাগল, আমার টাকা মানে তো তোমার, তাই না? কাল চেক নিয়ে যেও, তোমার যত টাকা লাগে তুমি তুলে নিও। রিশাদের মুখে যেন জয়ের হাসি ফুটেছে। নিবিড় আস্তে আস্তে, আমি তোমার সব কেড়ে নিব, এবং কি তোমার বউটাও। প্রিয়তা বিছানা ঠিক করে উঠে দাঁড়াতে নিবিড় পিছন থেকে জড়িয়ে ধরে শুলে নিজের নাক ডুবিয়ে
আচ্ছা বুড়ি, আমি তোমাকে এত ভালোবাসি কেন? আমি কি করে জানবো? আচ্ছা এখন শুয়ে পড়ুন। শুয়ে পড়বো মানে? বউকে সাজিয়ে রাখার জন্য এনেছি। তো কি করতে এনেছেন? প্রেম করতে। আচ্ছা আপনি আমায় কতটা ভালোবাসেন? প্রিয়তা, আমার ভালোবাসার পরীক্ষা তুমি কখনো করতে যেও না, কারণ সেই পরীক্ষায় নিজেই চলে যাবে, বারবার হেরে যাবে। তুমি আমার কাছে হেরে যাবে, বিবেকের কাছে হেরে যাবে, আমার ভালোবাসার কাছে। তুমি যতবার পরীক্ষায় করবে ততবার নতুন করে আমায় ভালোবাসবে। কথাগুলো বলতে বলতে প্রিয়তাকে কাছে টেনে নিঃশ্বাসের সাথে এক করে নিল আরেকটি নিঃশ্বাস। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার আগামী পর্বে অনেক বড় চমক অপেক্ষা করছে, আশা করছি সাথেই থাকবেন। গল্পটাকে নিয়ে যদি কোনো গঠনমূলক কমেন্টস থাকে, মন্তব্য থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।